সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডক্টর এ.কে.এম. শামসুদ্দিন আজাদ, সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য আজকে ডিজিটাল ক্লাসের কার্যক্রম আরম্ভ করছি। তোমরা ইতিমধ্যে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন চ্যাপ্টারের বেশ কিছু টপিক পড়ে ফেলছ। আমরা আজকে আলোচনা করব অ্যারোমেটিক যৌগের বেঞ্জিন বলে যে বিভিন্ন প্রতিস্থাপকের কী প্রভাব থাকে। প্রতিস্থাপকের অন্তর্ভুক্তির কারণে বেঞ্জিন বলের সক্রিয়তা বৃদ্ধি পায় এবং হ্রাস পেতে পারে, এর মধ্যে কোনটি ঘটে, এবং এর কারণে বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কারণে বেঞ্জিন বলের সক্রিয়তা বৃদ্ধি বা হ্রাস ঘটে। ফলশ্রুতিতে বেঞ্জিন বলয় বিক্রিয়া করার সময় সে সুনির্দিষ্ট স্থানে তার পরবর্তী প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন করে। তো এক্ষেত্রে আমরা বেঞ্জিন বলয় অ্যাটাচ যে গ্রুপগুলো থাকে, যে প্রতিস্থাপকগুলো থাকে, তাদেরকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করি। একটা হলো সক্রিয়কারীমূলক আর একটা হলো নিষ্ক্রিয়কারীমূলক। আমরা একটু চিন্তা করি, আমরা প্রথমত বেঞ্জিন বলয়টা একটু দেখতে চাই। বেঞ্জিন বলয়টা হচ্ছে কি হলো আমাদের বেঞ্জিন বলয়। এক্ষেত্রে আমরা জানি যে বেঞ্জিনের মধ্যে সেখানে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, কার্বন কার্বন সিগমা বন্ড আছে, এবং 6টি কার্বন বন্ডের মধ্যে 6টি পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রনগুলো ডিলোক্লাইজ পাই ইলেকট্রন, এবং এই ডিলোক্লাইজ পাই ইলেকট্রনগুলো ইলেকট্রনের রিসোর্স হিসেবে কাজ করে। ফলশ্রুতিতে বেঞ্জিন বলয়টির মধ্যে ইলেকট্রনগুলা ইলেকট্রন এনরিচ পার্ট হিসেবে থাকে। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে বেঞ্জিন বলয় যখন কোনো বিক্রিয়া করতে যায়, সেখানে বেঞ্জিন বলয় দুই ধরনের বিক্রিয়া করে। এক ধরনের বিক্রিয়া হচ্ছে এডিশন রিঅ্যাকশন, আর এক ধরনের বিক্রিয়া হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বেঞ্জিন বলয়ের মেইন প্রপার্টিস হচ্ছে বেঞ্জিন বলয় কিন্তু এডিশন রিঅ্যাকশন অপেক্ষা সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে বেশি প্রেফার করে। সেটার কারণ হচ্ছে যে সে সাবস্টিটিউশনটা যখন হয় তখন তার পাই ইলেকট্রনগুলো অক্ষুণ্ণ থাকে, তার রেজোন্যান্স প্রক্রিয়াটা অক্ষুণ্ণ থাকে। অ্যারোমেটিক যৌগের একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে সে তার অ্যারোমেটিসিটিকে বহন করে। অ্যারোমেটিসিটি বহন করার কারণ হচ্ছে যে পাই ইলেকট্রনগুলো আসলে কোথাও ফিক্সড না থাকে, পাই ইলেকট্রনগুলো ডিলোক্লাইজড হওয়ার কারণে সেখানে তাদের মধ্যে স্টেবিলিটি বাড়ে। আমরা নর্মালি যেটা জানি, যদি কার্বন কার্বন বন্ডের মধ্যে পাই বন্ধন থাকে এবং পাই বন্ধনগুলো ফিক্সড যদি থাকে, নির্দিষ্টভাবে যদি আবদ্ধ থাকে, তখন তাদের মধ্যে কিন্তু আনস্টেবিলিটি থাকে, তারা আনস্যাচুরেটেড থাকে, এবং তারা এডিশন রিঅ্যাকশন করিয়ে তার পাই ইলেকট্রনগুলোকে তারা সিগমা ইলেকট্রনে কনভার্ট করে। কিন্তু আমরা এক্সেপশনাল যে কেসটা এখানে দেখতে পাই, বেঞ্জিনের ক্ষেত্রে, অ্যারোমেটিক্সের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে তার সমতুল্যতা বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে তারা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করছে, এবং তারা প্রতিস্থাপন বিক্রিয়াকে বেশি প্রেফার করছে সংযোজন বিক্রিয়া অপেক্ষা, এবং তারা অন্যান্য রেজোন্যান্সের মাধ্যমে তাদের স্টেবিলিটিকে তারা এনশিওর করে। সুতরাং এই সকল কারণে আমরা এই 4টি বৈশিষ্ট্যকে একসাথে বলি বেঞ্জিনের মধ্যে স্টেবিলিটি, এবং তার অন্যরকম বৈশিষ্ট্য বা বেঞ্জিনের বিশেষ ধরনের চরিত্র, যেটাকে আমরা এক কথা বলি অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি যে আছে তার প্রমাণ হচ্ছে আমরা এনএমআর এর মাধ্যমে বুঝতে পারি যে আসলে বেঞ্জিনের মধ্যে যে বন্ধনটা, সেখানে একক বন্ধনও নাই, দ্বিবন্ধনও নাই। আমরা জানি যে একক বন্ধনের জন্য বন্ড লেংথ হচ্ছে 0.154 ন্যানোমিটার, আর কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য বন্ড লেংথ হচ্ছে 0.134 ন্যানোমিটার। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে এক্সরে ক্রিস্টালোগ্রাফি এবং থেকে আমরা তার যে চরিত্র আধুনিক কনসেপশন অনুসারে আমরা এনএমআর থেকে যে তথ্যটা পাই, সেখানে আমরা দেখতে পাই তাদের বন্ড লেংথের মান হচ্ছে 0.139 ন্যানোমিটার। আসলে সেটা কিন্তু একক বন্ধন এবং দ্বিবন্ধনের একটা মিক্সড পর্যায়ে, একটা মধ্যবর্তী পর্যায়ে তারা অবস্থানটা করে, বন্ধন দৈর্ঘ্যটা অবস্থান করে। এতে করে আমরা বুঝি যে এটা হলো রেজোন্যান্সের রেজাল্ট, রেজোন্যান্সের ফল। অ্যারোমেটিক যৌগের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো সে রেজোন্যান্স শো করে, রেজোন্যান্স শোর মাধ্যমে সে স্টেবিলিটি করে, স্টেবিলিটি তারা এনশিওর করে। তো এক্ষেত্রে আমাদের বেঞ্জিন বলয়ের মধ্যে যে আমরা অ্যাক্টিভেটেড পজিশন এবং ডিঅ্যাক্টিভেটেড পজিশন বলতে যেটা বুঝি, সাধারণত এখানে 6টি ইলেকট্রন আছে। এই 6টি ইলেকট্রন থাকা অবস্থায় সে তার স্টেবিলিটিকে যেটুকু পর্যন্ত এনশিওর করবে। যদি কোনো কারণে বেঞ্জিন বলয়ের মধ্যে আমরা ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করতে পারি, ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করলে তখন কিন্তু বেঞ্জিন এর ইলেকট্রন রিসোর্সের মাত্রা বেড়ে যায়। তখন তার মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া যখন ঘটে, আসলে সেখানে ফার্স্ট স্টার্টিং এটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এর ক্লাসটা সম্ভবত আমাদের কনক স্যার
তোমাদের এই ক্লাসটা নিয়ে নিচ্ছে এবং সেখানে তোমরা নিশ্চয় দেখছো যে মেকানিজম যখন ঘটে তখন ইলেকট্রোফিলটা প্রথম কিন্তু বেঞ্জিন বলয়ে কোনো না কোনো কার্বনকে অ্যাটাক করবে। সেখানে কার্বনকে অ্যাটাক করার সময় আমাকে দেখতে হবে যে কার্বনের ক্ষেত্রে যখন বেঞ্জিন থাকে তখন কিন্তু এই সবগুলো কার্বনের ক্যারেক্টার একই রকম, সেখানে সব কার্বনের মধ্যে ইলেকট্রন যাটি সেম প্রক্রিয়া একই অবস্থায় থাকে, সেখানে কোনো তারতম্য নেই। সুতরাং তখন ইলেকট্রোফিলটা কার্বনের যে কোনো পজিশনে তখন যে কোনো পজিশনে তাকে আক্রমণ করতে পারে। সুতরাং সেখানে আমরা যে কোনো অবস্থানে প্রতিষ্ঠানটা করতে পারি। আমরা এই জন্য বলি যে কার্বনের প্রত্যেকটি বেঞ্জিন বলে প্রতিটি হাইড্রোজেনকে আমরা সমতুল হাইড্রোজেন বলি, অর্থাৎ প্রতিটি হাইড্রোজেন একই মাত্রা সেন্সিটিভিটি শো করে এবং যে কোনো হাইড্রোজেন থেকে আমরা ইলেকট্রোফিল দ্বারা প্রতিস্থাপন করতে পারি। কিন্তু যখন এই বেঞ্জিন বলয় থেকে কোনো একটি হাইড্রোজেন পরমাণু অন্য একটি গ্রুপ দ্বারা রিপ্লেস হয়, যেমন আমরা ধরে নিলাম যে আমি এখানে নিয়ে নিলাম CH3 মিথাইল গ্রুপ, এখানে কিন্তু বেঞ্জিন বলয়ের মধ্যে এই পজিশনটা এই কার্বনটার ক্যারেক্টার এর সাথে এই পাঁচটি কার্বনের এই কার্বন এই যে পাঁচটি কার্বনের ক্যারেক্টারের মধ্যে কিছুটা ভিন্নতা তৈরি হয়েছে। এখানে অলরেডি হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, এই জায়গাতে রিপ্লেসমেন্টের মধ্যে আর কোনো কিছু নেই। এই অবস্থায় যদি এই অণুটি যদি প্রতিস্থাপন বিক্রিয়া করতে চায় তাহলে তার প্রতিস্থাপনের জন্য স্কোপ আছে। যেমন আমার এই পজিশনটার মধ্যে যেমন এখানে আমার এই কার্বন এখানে পাঁচটি কার্বন আছে, পাঁচটি কার্বনের যে কোনো কার্বনের মধ্যে তার প্রতিস্থাপন করতে পারে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই গ্রুপটি অ্যাটাচ থাকা অবস্থায় তার পাঁচটি কার্বনের মধ্যে কিন্তু ইলেকট্রন ডেনসিটির মাত্রা একরকম থাকবে না। তার মানে হচ্ছে তার মধ্যে ইলেকট্রন ডেনসিটির মাত্রাটা চেঞ্জ হওয়ার জন্য যে যা হচ্ছে এটা হলো এই গ্রুপটি আমরা যেটাকে বলি প্রতিস্থাপিত গ্রুপ। এই প্রতিস্থাপিত গ্রুপ যখন কোনো একটি গ্রুপ যখন বেঞ্জিন বলে অ্যাটাচ থাকে, এই গ্রুপটার একটা প্রভাব পুরো বেঞ্জিন রিং বা বেঞ্জিন বলার উপরে আপাতিত হয়। এই ক্ষেত্রে আমরা সাধারণত দু ধরনের ঘটনা দেখতে পাই। আমরা কিছু গ্রুপ দেখতে পাই অ্যাটাচ গ্রুপ, যারা প্রতিস্থাপিত যে গ্রুপটা এই গ্রুপটা বেঞ্জিন বলকে অ্যাক্টিভেটেড করে। অ্যাক্টিভেটেড মিনস হচ্ছে বেঞ্জিন বলকে সক্রিয় করে। তো এখানে আমরা সক্রিয়তা বলতে যেটা বুঝে আসলে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া করার জন্য বেঞ্জিন বলকে সে কী করে সক্রিয় করে। সক্রিয় যখন কোনো মলিকুল বা কোনো কেমিক্যাল স্ট্রেসিস যখন সক্রিয় অ্যাক্টিভ হয় তার মানে হচ্ছে তার পক্ষে রাসায়নিক বিক্রিয়া করা ইজিয়ার হয়। আমরা এটা রাসায়নিক বিক্রিয়ার এনভায়রনমেন্ট থেকে আমরা তোমাদেরকে পরবর্তী ধাপে এই জিনিসটা এইটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝাবো। তাহলে আমরা এখানে একটা গ্রুপকে আমরা পাইতেছি, আসলে এই জন্য আরেকটা গ্রুপ আমরা দেখাইতে পারি। যেমন ধরুন আমরা পাশাপাশি পর্যায়ে আবার একটা অণু আমরা দেখাচ্ছি, এই অণুটা এখন এই অণুটার নাম হচ্ছে টলোইন, এই অণুটার নাম হলো নাইট্রোবেঞ্জিন। টলোইন একটি বেঞ্জিনের জাতক, নাইট্রোবেঞ্জিন একটি বেঞ্জিনের জাতক। তবে দুইটা যৌগের মধ্যে দুইটা অণুর মধ্যে তার প্রতিস্থাপকটা কিন্তু দুই রকম। এখানে যে প্রতিস্থাপকটা আছে এই প্রতিস্থাপকটার নেচার এবং এই প্রতিস্থাপকটার নেচারের মধ্যে ভিন্নতা আছে। এই প্রতিস্থাপকটার কারণে বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। বেঞ্জিন বল অ্যাক্টিভেটেড হবে, সক্রিয় হবে, অর্থাৎ তার পক্ষে বিক্রিয়া করাটা ইজিয়ার হবে, সহজ হবে। আর এখানে যে গ্রুপটা আছে এই গ্রুপটার কারণে বেঞ্জিন বল ডিঅ্যাক্টিভেটেড হবে, অর্থাৎ বেঞ্জিন ডিঅ্যাক্টিভেটেড মানে হচ্ছে সে কিছুটা বিক্রিয়া প্রদর্শনের সময় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শনের সময় সে নিষ্ক্রিয় হবে। নিষ্ক্রিয় হওয়ার কারণ হচ্ছে তার মধ্যে ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। তাহলে আমরা কোনো মূলক বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত হওয়ার পরে বেঞ্জিন বলয়ের ঘনমাত্রা ইলেকট্রন ঘনমাত্রা বৃদ্ধি করে না হ্রাস করে, এই দুইটি ঘটনা ঘটতে পারে। এটার উপর ভিত্তি করে আমরা সাধারণত বেঞ্জিন বলয়ের সাথে যে সমস্ত গ্রুপগুলো সংযুক্ত হয় তাদেরকে দুই ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে কিছু গ্রুপকে বলি আমরা সক্রিয়কারী গ্রুপ বা অ্যাক্টিভেটেড গ্রুপ, আর কিছুকে বলি আমরা নিষ্ক্রিয়কারী গ্রুপ অথবা ডিঅ্যাক্টিভেটেড গ্রুপ। তাহলে এখানে আমরা সক্রিয় গ্রুপের মধ্যে পাইতেছি যেমন টলোইন, ফেনল, অ্যানিলিন। এই সমস্ত গ্রুপগুলো যখন বেঞ্জিন বলয়ের সাথে সংযুক্ত থাকে এই সমস্ত গ্রুপগুলা এখানে বেঞ্জিন বলয়ের মধ্যে কি করে প্লাস ইনডাকটিভ এফেক্ট দ্বারা, এটা একটা প্রক্রিয়া, ইলেকট্রন স্থানান্তর একটি প্রক্রিয়া, প্লাস ইনডাকটিভ এফেক্ট দ্বারা তারা বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, বেঞ্জিন মধ্যে ইলেকট্রন ঘনত্ব এনরিচ করে। তো এনরিচ করলে সুতরাং এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাটা ইজিয়ার হয়, ইলেকট্রোফাইল আক্রমণ করা তার জন্য সহজতর হয়। আর যাদেরকে আমরা ডিঅ্যাক্টিভেটেড গ্রুপ বলি তাদের মধ্যে আছে যেমন নাইট্রো গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, সালফোনিক গ্রুপ। এই জাতীয় গ্রুপগুলো যখন বেঞ্জিন বলয়ের সাথে সংযুক্ত থাকে এই গ্রুপগুলা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে উইথড্র করে।
এই গ্রুপগুলো বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেয়। সে যখন বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে টেনে নেবে, তাহলে তখন দেখা যাবে তার বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। তো বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব যখন কমার ফলে বেঞ্জিন বলয় বিক্রিয়া করার সময় তার সক্রিয়তা কিছুটা কমে যায়। ফলশ্রুতিতে এই জাতীয় গ্রুপ যুক্ত থাকা অবস্থায় আমরা যদি এই বেঞ্জিন বলয়টিকে বিক্রিয়া করা চাই, প্রতিস্থাপন বিক্রিয়া যদি আমরা করাতে চাই, তখন দেখা যাবে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া করাতে গেলে তার জন্য বেশি পরিমাণ তাপ কেন্দ্রের প্রভাব লাগে। সেটা হলো আমাদের এক্সাম্পল বা এভিডেন্স, আমরা সেটা দিয়ে প্রমাণ করব। এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি বেঞ্জিন বলয়ের সাথে যে অ্যাটাচ গ্রুপগুলো থাকে সেই অ্যাটাচ গ্রুপকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা সক্রিয়কারী গ্রুপ বা সক্রিয়কারী মূলক, আর একটাকে বলি আমরা নিষ্ক্রিয়কারী গ্রুপ বা নিষ্ক্রিয়কারী মূলক। সক্রিয়কারী গ্রুপ ইলেকট্রন এনরিচ করার যে প্রক্রিয়া সেটা হলো প্লাস ইন্ডাকটিভ এফেক্ট, আর নিষ্ক্রিয়কারী মূলকগুলো যখন ইলেকট্রন হ্রাস করে সেখানে মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট, ঋণাত্মক আবেশীয় ফল দ্বারা সে তার ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে ফেলে। এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে যেমন CH3 গ্রুপ যেটা মিথাইল গ্রুপ অথবা যে কোনো অ্যালকাইল গ্রুপ যখন থাকে, এটা ছাড়াও তাদের সাথে আমাদের আসতে পারে যেমন অ্যামোনিয়া, সরি NH2 গ্রুপ। এই গ্রুপটি যদি আমরা OH দিই, অ্যামিনো গ্রুপ দিই, এই গ্রুপটা কিন্তু এই দুইটা গ্রুপকে বেঞ্জিন বলয়কে সক্রিয় করে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করা। আর এখানে এদের জন্য আমরা যে গ্রুপগুলো পাই সেখানে আমরা পাই ধরো যেমন বেঞ্জালডিহাইড গ্রুপ, তারপরে ধরো বেঞ্জয়িক অ্যাসিড গ্রুপ। এই গ্রুপগুলো যখন বেঞ্জিন বলয়ের সাথে সংযুক্ত থাকে তারা বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। তাহলে আমরা সক্রিয়কারী মূলক হচ্ছে NH2 গ্রুপ, OH গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, দ্যাট মিন্স মিথাইল গ্রুপ। নিষ্ক্রিয়কারী গ্রুপের মধ্যে নাইট্রো গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, COOH গ্রুপ আছে। এখানে আমাদের এই তিনটার জন্য কৌশলটা কিভাবে তারা তাদের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে সেটা আমরা দেখাবো। এখানে তারা কিভাবে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে সেটা আমরা দেখাবো। এখন আমরা সক্রিয়কারী মূলকের ডেফিনেশন এবং এক্সাম্পল মনে রাখলাম, নিষ্ক্রিয়কারী মূলকের ডেফিনেশন এক্সাম্পল। তাহলে যে সমস্ত মূলক বেঞ্জিন বলয়ের সাথে সংযুক্ত হওয়ার কারণে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করবে তাদেরকে আমরা বলি নিষ্ক্রিয়কারী মূলক। আর যে সমস্ত গ্রুপ বেঞ্জিন বলয়ের সাথে সংযুক্ত হওয়ার কারণে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, অর্থাৎ বেঞ্জিন বলয়ের পক্ষে প্রতিস্থাপন বিক্রিয়া সহজতর হয়ে যায়, আমরা সে সমস্ত গ্রুপগুলোকে বলি সক্রিয়কারী গ্রুপ বা সক্রিয়কারী মূলক। এখন এটার পরে আমরা যেটা দেখতে পাই, এই দুটি যৌগের মধ্যে যদি নেক্সট কোনো প্রতিস্থাপন আমরা ঘটাতে চাই, এরা তো অলরেডি একটা প্রতিস্থাপক অ্যাটাচ আছেই বেঞ্জিন বলয়ের সাথে, নেক্সট কোনো প্রতিস্থাপন বিক্রিয়া যদি আমরা ঘটাতে চাই তখন প্রতিস্থাপনটা কোথায় ঘটবে সেটা কিন্তু সক্রিয়কারী মূলকের জন্য অবস্থান নির্ধারিত থাকে, আবার নিষ্ক্রিয়কারী মূলকের জন্য অবস্থান নির্ধারিত থাকে। সেখানে আমরা যেটা দেখতে পাই, যদি আমার গ্রুপ যদি সক্রিয়কারী হয় তাহলে সক্রিয়কারী মূলকগুলোর প্রতিস্থাপন যখন করে প্রতিস্থাপনটা ঘটবে তাদের অর্থ পজিশন। আমরা জানি যে এই পজিশনটা অর্থ পজিশন, এটা প্যারা পজিশন, এটা অর্থ পজিশন। সুতরাং সক্রিয়কারী মূলকের সান্নিধ্যে যখন ইলেকট্রোফাইল গুলা বিক্রিয়া করবে, ইলেকট্রোফাইল বিক্রিয়া মানে এখানে নতুন একটা ইলেকট্রোফাইল যখন আসবে, ইলেকট্রোফাইলটা যদি তাকে আক্রমণ করতে চায়, হয় তাকে এখানে আক্রমণ করবে, অথবা তাকে এই জায়গাতে আক্রমণ করবে, অথবা তাকে এই জায়গাতে আক্রমণ করবে। তাহলে কেন ঘটে আমরা এটা তার কৌশলগত দিকটা আলোচনা করবো, সেখান থেকে আমরা বুঝতে পারবো। আর এই যোগটার ক্ষেত্রে যদি আমরা সেম ইলেকট্রোফাইলকে যদি আমরা এখানে আক্রমণ করতে দিই, তখন দেখা যাবে ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে হয় এই পজিশনে নতুবা এই পজিশনে। তাহলে এখানে পজিশনগুলো হচ্ছে দুইটা অর্থ পজিশন, একটা প্যারা পজিশন। তাহলে সকল সক্রিয়কারী মূলক প্রতিস্থাপন বিক্রিয়া করবে অর্থ কিংবা প্যারা পজিশনে, আর সকল নিষ্ক্রিয়কারী মূলক যে হোক না কেন সে তার প্রতিস্থাপন ঘটবে মেটা পজিশনে। এই দুটো হলো ইম্পর্টেন্ট ইনফরমেশন। একই সাথে আমরা আরেকটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে সক্রিয়কারী মূলকগুলা যখন বিক্রিয়া করবে, মূলক যখন বেঞ্জিন বলয়ের সাথে সংযুক্ত থাকবে, সক্রিয়কারী মূলক থাকা অবস্থায় প্রতিস্থাপন বিক্রিয়াটি আমরা যখন ঘটাতে যাব, তখন দেখা যাবে সক্রিয়কারী মূলকবিহীন অবস্থা, দ্যাট মিন্স বেঞ্জিন বলয় যখন কোনো প্রতিস্থাপক ব্যতীত শুধুমাত্র বেঞ্জিন বলয় যখন ছিল, যার মধ্যে কোনো গ্রুপ যুক্ত ছিল না, এটা হলো আমাদের বেঞ্জিন। এই বেঞ্জিন বলয়ের সাপেক্ষে আমরা তুলনা করব এই বেঞ্জিন বলয়ে এই ইলেকট্রোফাইলটা যুক্ত করার জন্য যে টেম্পারেচারটা বা যে চাপ বা যে তাপের দরকার ছিল, এখানে কিন্তু সেই তুলনায় তাপমাত্রা এবং চাপ কম লাগবে। এটা কেন কম লাগলো? কম লাগার কারণ হচ্ছে যে কারণ এই গ্রুপটা উপস্থিতি দ্বারা বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করলে তখন ইলেকট্রোফাইল তার প্রতি আকৃষ্ট হয়, ইলেকট্রোফাইলকে এক্সট্রা কোনো শক্তি দিয়ে
তাকে বিক্রিয়া করার জন্য বাধ্য করার প্রয়োজন হয় না, কারণ সে আপনিভাবে তার প্রতি আকৃষ্ট হয় এবং তারা নিজেদের মধ্যে যে শক্তি সেটা দিয়ে বিক্রিয়া তারা করতে পারে, বরং এটার তুলনায় আরো সহজভাবে তারা বিক্রিয়া করতে পারে। যেহেতু এখানে তার ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে, ইলেকট্রোপাইলে এখানে এই ইলেকট্রনগুলোর প্রতি তার আকর্ষণ বেড়ে গেছে, সুতরাং বাহির থেকে এক্সট্রা কোনো শক্তির দরকার না, এখান থেকে বেঞ্জিনের তুলনায় শক্তি কম লাগবে। এই জন্য বলি তারা কি করে সক্রিয়কারীমূলক বিক্রিয়াকে সহজ করে এবং তাদের বিক্রিয়া যখন ঘটবে তখন তাদের প্রতিস্থাপনটা ঘটবে অর্থ পজিশন কিংবা প্যারা পজিশনের মধ্যে। আর অপরদিকে যখন আমাদের এই যোগটাকে যখন নিষ্ক্রিয়কারী মূলকের সান্নিধ্যে যখন প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, সেখানে দেখা যাবে সেই প্রতিস্থাপন বিক্রিয়াটি সংগঠিত করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা বা প্রভাব তখন শক্তির পরিমাণ বেশি লাগবে। বেঞ্জিনের জন্য যাই ছিল, বেঞ্জিনকে আমি ইলেকট্রোপাইল দ্বারা প্রতিস্থাপন করার জন্য যে শক্তি প্রয়োজন হতো এখন তার চেয়ে বেশি পরিমাণ শক্তি লাগবে। সেই শক্তিটা সরবরাহ আমি তাপের মাধ্যমেও দিতে পারি, চাপের মাধ্যমেও দিতে পারি, প্রবাহকের মাধ্যমে। এটা হলো আমরা বিক্রিয়ার এনভায়রনমেন্টকে এনশিওর করি। বিক্রিয়াটা করার জন্য তার ফিটনেস ডেভেলপ করার জন্য আমরা সেখানে তাপ ব্যবহার করি, সেখানে আমরা চাপ ব্যবহার করি, সেখানে আমরা প্রবাহ ইউজ করি। অর্থাৎ এগুলা ব্যবহার করার মাধ্যমে বিক্রিয়াটাকে আমরা সংগঠিত করার জন্য উপযুক্ত অবস্থা নিয়ে যাই। তাহলে আমাদের বুঝতে হবে যেখানে আমাদের কম তাপমাত্রা বিক্রিয়া ঘটে, তাহলে সেখানে বুঝতে হবে যে বিক্রিয়ক পদার্থগুলা নিজেরাই বেশ অ্যাক্টিভ, তারা নিজেরাই বিক্রিয়া করার জন্য সক্রিয়, তাদেরকে এক্সট্রাভাবে কোনো প্রেশার করার প্রয়োজন নেই। আর যারাই নিষ্ক্রিয়, যাদের অ্যাক্টিভিটি কম, আমরা তাদেরকে বিক্রিয়া করার জন্য ধাক্কা দিতে হবে, চাপ দিতে হবে, প্রয়োগ দিতে হবে। এটা হলো আমাদের বিষয়। আমরা বুঝি যে আমাদের স্টুডেন্ট যারা খুব আগ্রহী ছাত্র, মনোযোগী ছাত্র, তাদেরকে পড়ালেখার জন্য ধাক্কা ধাক্কি প্রয়োজন না। আর যারা অমনোযোগী, পড়তেছে না, বুঝতেছে না, কম বুঝে, তাদের জন্য হেল্প লাগে, ধাক্কাইতে হবে। ঠিক এখানে রিয়াকশানে ঘটছে সেম ঘটনাটি ঘটে, এই ঘটনাটি ঘটে। আমরা এখন স্পেসিফিকলি এবার আসি যে উদাহরণ এখানে আমরা আসি, তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, আমরা এটা বুঝে গেছি যে কেন বেঞ্জিন অপেক্ষা সক্রিয়কারী মূলকযুক্ত গ্রুপের ক্ষেত্রে তাপমাত্রা কম লাগে বা শক্তি কম লাগে। এটাই এখন আমরা সক্রিয়কারী গ্রুপ বলছি, সেটা আমরা বুঝছি। এটাই এখন আমরা নিষ্ক্রিয়কারী গ্রুপ বলছি, সেটা বুঝে গেছি। এটা সক্রিয়কারী এই কারণে তাকে সক্রিয় আসলে ইলেকট্রন রিয়াকশন ও ইলেকট্রনের মাধ্যমে, ইলেকট্রনের কার্যক্রম যেখানে সচল থাকবে সেখানে রিয়াকশন দ্রুত হবে। সুতরাং এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দ্বারা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, সুতরাং সেখানে রিয়াকশন ইজি হবে। এই জন্য এই গ্রুপটা সক্রিয়কারী গ্রুপ। আর আমরা তখন পুরা অণুটাকে বলি এটা বেঞ্জিন অপেক্ষা সক্রিয়ত অণু, বেঞ্জিন অপেক্ষা টলয়েড অধিক সক্রিয় অণু। আবার বেঞ্জিন অপেক্ষা নাইট্রোবেঞ্জিনকে আমরা কম সক্রিয় অণু। সুতরাং অধিক সক্রিয় অণু বিক্রিয়া করার সময় শক্তি কম লাগবে, কম সক্রিয় অণু বিক্রিয়া করার সময় শক্তি বেশি লাগবে। এটা হলো আমাদের মূল বিষয়। এখন আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের পজিশন বলা, কেন সক্রিয়কারী মূলকের প্রতিস্থাপন বিক্রিয়াটা নেক্সট প্রতিস্থাপক আসার সময় সেটা অর্থ কিংবা প্যারা পজিশনে আসে, মেটা পজিশনে কেন যায় না? কারণ এখানে প্রতিস্থাপক আসার কোনো সুযোগ নাই, অলরেডি এটা কিন্তু হাইড্রোজেনের রিপ্লেসমেন্ট একটা গ্রুপ আছে। সুতরাং আমার জন্য অপশন আছে আর 5টি অবস্থান, 5টি কার্বন আর হাইড্রোজেনকে আমরা যে কোনো একটি অবস্থানে প্রতিস্থাপন করতে পারি। কিন্তু সেই 5টার মধ্যে দেখা যাবে যে 3টা কার্বনের 3টা হাইড্রোজেনের চরিত্র একরকম আর 2টা ভিন্ন রকম। এবং সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু এই পরিবর্তনটা সংঘটিত করার জন্য ইলেকট্রোপাইলে বেসিক্যালি দায়ী। আমরা জানি যে অ্যারোমেটিক যৌগের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে ইলেকট্রোপাইলিক প্রতিস্থাপন, এবং রিঅ্যাকশনটা ইনিশিয়েটিভ হবে, স্টার্ট হবে ইলেকট্রোপাইল দিয়ে। তাহলে ইলেকট্রোপাইল তৈরি হওয়ার পরে ইলেকট্রোপাইল চাবে কি? ইলেকট্রোপাইলের আগ্রহ ছিল যেখানে ইলেকট্রন বেশি আছে, কম্পার্টমেন্টে ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি থাকবে ইলেকট্রোপাইল সেই জায়গাতে থাকবে। সুতরাং সেই জায়গার মধ্যে যেহেতু এই যোগটার মধ্যে অর্থাভাঙ্কার অবস্থানগুলো অধিকত ইলেকট্রন সমৃদ্ধ, সুতরাং ইলেকট্রোপাইল তাদের ওই জায়গাগুলোর মধ্যে অবস্থান করবে। সেখানেও একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে এখানে আমরা জানি যে ইলেকট্রোপাইল যে জায়গাটায় যাওয়ার জন্য তার বাধাগ্রস্ত কম। যেমন আমরা ইলেকট্রিক স্ট্যাটিক হিন্ড্রেন্স একটা বিষয় জানি, যদি এই পজিশনগুলোর মধ্যে দেখে যায়, যদি এখানে যদি গ্রুপ যদি বড় গ্রুপ থাকে, তাহলে বড় গ্রুপ থাকলে ইলেকট্রোপাইল এদিকে আসতে তার বাধাগ্রস্ত হয়। সে অলওয়েজ খুব স্বাধীনভাবে, খুব ইজিলি, কমফোর্টেবলি সে আগাইতে চায়। সুতরাং সেটা যদি ছোট গ্রুপ থাকে সে অর্থপ্যারা যে কোনো পজিশনে অ্যাটাক করতে পারে। কিন্তু যদি উপরের গ্রুপটা যদি বড় গ্রুপ হয়ে যায়, তাহলে তারা নিয়ারেস্ট পজিশনে কম আক্রমণ করে এবং তাদের প্যারা পজিশনটা ফ্রি পজিশন থাকে, সেই পজিশনে তারা বেশি সংখ্যক ইলেকট্রোপাইল সেখানে আক্রমণ করে আমাদের প্রোডাক্টের মাত্রাটা এই পজিশনে বেড়ে যায়। এখন আমি আসি আলাদাভাবে এই যে CH3 মূলকের থাকা অবস্থায় কিংবা NH2 মূলক থাকা অবস্থায় কিংবা OH মূলক থাকা অবস্থায় কেন যোগগুলো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া অর্থ এবং প্যারাতে ঘটে। আমরা এটার যে কারণটা
যেটাকে আমরা বলি যে সেখানে আসলে ইলেকট্রনের, এটার জন্য দেখা হচ্ছে ইলেকট্রনের ঘনত্বটা, সেই ইলেকট্রন ঘনত্ব কিভাবে পরিবর্তিত হয় অর্থমান প্যারাপোজিশনে বৃদ্ধি পায়, আমরা এখন এই জিনিসটা আলোচনা করব। এটা আমাদের পরের অংশে আলোচনা হবে। আমরা এইটাকে একটু এভাবে দেখাইলাম। এখানে যে প্রক্রিয়াটা ঘটে আসলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি যে এখানে একটা হাইপার কনজুগেশন ঘটে। সেটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তরণ যেটা হয় আসলে বেসিক্যালি এই ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের এই যে বন্ডটা আছে, এই বন্ডের মধ্যে এটা কিন্তু দুটো ইলেকট্রন, সিগমা ইলেকট্রন। বিশেষ ক্ষেত্রে সিগমা ইলেকট্রন যদি অন্য প্রক্রিয়া অংশগ্রহণ করে, রেজোন্যান্স প্রক্রিয়া অংশগ্রহণ করে, আমরা তখন এই ঘটনাটাকে বলি হাইপার কনজুগেশন। এই ক্ষেত্রে দেখা যায় যে এই ইলেকট্রনগুলা এখানে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা ইলেকট্রনটা এদিকে ছেড়ে দিলে হাইড্রোজেন যখন ইলেকট্রন এই পর্যায়ে দিবে, দেওয়ার প্রবণতা প্রদর্শন করতেছে। আমি ফার্স্ট এইটুকু দেখাচ্ছি। দেওয়ার পরে এই যখন ইলেকট্রন এখানে দিবে তখন দেখা যাবে এখানকার পাই ইলেকট্রনগুলো এদিকে শিফট করবে, এই যে সেই ইলেকট্রন ছেড়ে দিছে, কিন্তু সে এখান থেকে একদম বিচ্ছুত হবে না, জাস্ট কার্বনের কাছাকাছি পর্যায়ে থাকবে। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হবে। যেহেতু এই ইলেকট্রনগুলো সামনে শিফট হচ্ছে, এই ইলেকট্রন এই পাই ইলেকট্রনকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার পরে এই ইলেকট্রন দুটি কিছু সময়ের জন্য এখানে থাকবে। এই পাই বন্ধন এবং এই পাই বন্ধন তার অবস্থান অপরিবর্তিত রাখবে। এরপরে এই ইলেকট্রনগুলা সামনে এখানে যাবে। এই ইলেকট্রন যখন সামনে আগানোর চেষ্টা করবে, ওই ইলেকট্রনগুলো আবার এই ইলেকট্রনকে বিকর্ষণ করে, সুতরাং এই ইলেকট্রনগুলো চলে যাবে এখানে। আমাদের এর পরবর্তী যে কাঠামোটা হচ্ছে সেটা হচ্ছে সেই অবস্থায় আসবে। আসার পরে এখানে যেহেতু ইলেকট্রন জমছে, আমরা এই জন্য একটা ইলেকট্রন এখানে বেশি নেগেটিভ চার্জ দিয়েছি, সেই ইলেকট্রনগুলো আবার সামনে ধাবমান হবে। এখান থেকে সেই ইলেকট্রন সামনে গেলে এই ইলেকট্রনগুলো সামনে শিফট করবে। ইলেকট্রন পুরো চক্রাকার ক্রমান্বয়ে আবর্তন করতে ঘুরতেছে সে। তাহলে এই অবস্থা যখন হবে, আমরা আবার ইলেকট্রনগুলো শিফটমেন্ট দেখাই এখান থেকে। কার্বন এই পাই বন্ধন ঠিক আছে, এখানে ডাবল বন্ড, এই ইলেকট্রনগুলো সামনে শিফট, এখানে ডাবল বন্ড তৈরি করবে। এই পাই ইলেকট্রনগুলা এই পাই ইলেকট্রনগুলা এখান থেকে সামনে চলে যাবে। সামনে চলে গিয়ে এখানে ইলেকট্রন হবে একটা দুইটা। এখানে আমরা দুইটা ইলেকট্রন যখন যদি একটা নেগেটিভ চার্জ দিই, কারণ হচ্ছে আসলে তখন কার্বনের একটা ইলেকট্রন বেশি হয়ে যায়। এক্সট্রা ইলেকট্রন বেশি হওয়া মানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ। কারণ আমরা এখানে এই অবস্থা প্রাপ্ত হওয়ার পরে নেক্সট যাবে, তখন কিন্তু ইলেকট্রনগুলো সেখানে ফিক্স থাকবে না, সেই সামনে তার আগানোর যে প্রবণতা, সরি এখানে ডাবল বন্ড হবে। এই যখন সামনে আসবে তখন আবার এই পাই ইলেকট্রনগুলো এখানে যায়, ওই যে কার্বনের সাথে থেকে কার্বন এবং হাইড্রোজেন মিলিয়ে আবার বন্ড ফর্ম হবে। এটার পরে
এই ঘটনাটি ঘটবে। তাহলে আমার প্রথম অবস্থায় আমরা যদি এটাকে কাঠামো 1 ধরি, এটা কাঠামো 2, এটা কাঠামো 3, এটা কাঠামো 4, এটা কাঠামো 5। এই 5টা হলো বেঞ্জিনের কাঠামো। এই 5টা ক্ষেত্রেই বেঞ্জিনের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। বেঞ্জিন এখানেও নিউট্রাল অবস্থা আছে, তবে তার ইন্টারনালি ইলেকট্রনগুলোর মধ্যে কিছুটা স্বাভাবিক টলোয়েনের যে অবস্থা ছিল, কিন্তু এইগুলোর মধ্যে তার ইলেকট্রনের একটু তারতম্য ঘটছে। সেখানে দেখা গেছে যে এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঢুকতেছে, যেটা দেখানো হচ্ছে। এই যে দুইটা ইলেকট্রন বেঞ্জিন বলয়ের মধ্যে পুশ হচ্ছে, ওইখানে পুশ হওয়ার কারণে ওই পাই ইলেকট্রনগুলো এখানে আসলো, আসার পরে নেগেটিভ চার্জ। তার মানে হচ্ছে আসলে বেঞ্জিন এই টলোয়েন অণুটি অ্যাক্টিভ ইলেকট্রনকে বেঞ্জিন বলয়ের মধ্যে সরবরাহ করছে। দেখো অলওয়েজ যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা বেঞ্জিন বলয়ের মধ্যে, এই যে এখানে এই মুহূর্তে এখানে আছে বাড়তি ইলেকট্রনটা, এখানে আছে এই জায়গাতে অর্থ পজিশন, প্যারা পজিশন, আবার অর্থ পজিশন হওয়ার পরে সে কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তবে 1 এবং 4 নাম্বার কাঠামোর মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে। সেই ভিন্নতা হচ্ছে আমার 1 নাম্বার কাঠামোতে যে পাইবন্ধনগুলো ছিল সেটা ছিল কোথায়, আমি যদি ওদের একটু নাম্বারিং করি, যেমন আমি এটাকে 1 নাম্বার কার্বন বলি, এটাকে 2 নাম্বার বলি, এটাকে 3 নাম্বার বলি, এটাকে 4 নাম্বার বলি, এটাকে 5 নাম্বার বলি, এটাকে 6 নাম্বার বলি। আবার এটার তো সেম, সবার জন্য একই পরিস্থিতি যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার 1 নম্বর কাঠামো মধ্যে যে 3টা পাই ইলেকট্রন, সঞ্চয়নশীল পাই ইলেকট্রন ছিল 6টি, পাই ইলেকট্রন 3টি, তো তাদের অবস্থান ছিল 2 3 4 5 1 6। কিন্তু সে তার ইলেকট্রনগুলো শিফটমেন্টের পরে এখন এই মুহূর্তে আমরা তাকে যে অবস্থানে পাইছি এই কাঠামোটির মধ্যে, 5 নম্বর কাঠামোটির মধ্যে, সেখানেও 6টি পাই ইলেকট্রন আছে, সব কিছু ঠিক আছে, তবে তার পাই ইলেকট্রনগুলোর অবস্থান চেঞ্জ হয়েছে। পাই ইলেকট্রন আগে 1 2 তে পাই ইলেকট্রন ছিল না, এখন 1 2 তে আছে। আগে 3 4 এ পাই ইলেকট্রন ছিল না, এখন 3 4 এ আছে। আগে 5 6 তে পাই ইলেকট্রন ছিল না, এখন 5 6 তে পাই ইলেকট্রন আছে। তাহলে এই ঘটনাটি এইভাবে সময়ের সাথে সাথে ইলেকট্রনগুলো বেঞ্জিন বলয়ের মধ্যে এভাবে তার মধ্যে একটা ঘূর্ণন চলতেছে, এভাবে সে আবর্তন ইলেকট্রনগুলো ঘূর্ণনরত অবস্থা আছে। তবে আসলে অ্যাকচুয়ালি এখানে রেজোনেন্সের কনসেপ্ট আমরা বলি এই কারণে যে এই প্রক্রিয়াগুলো কোনো অনুরণন, এই ঘটনাটার নাম হচ্ছে কি অনুরণন। তাহলে যে ঘটনায় কোনো পদার্থের আণবিক সংকেত, গাঠনিক সংকেত এক এবং অভিন্ন থাকবে, কিন্তু পাই ইলেকট্রন অবস্থানজনিত ভিন্নতার কারণে যে বিভিন্ন কাঠামোগুলো একটা অণু বা বিভিন্ন যে স্বরূপ ধারণ করতে পারে একটা অণু, সেই ঘটনাটাকে বলি আমরা অনুরণন বা রেজোনেন্স। এই বৈশিষ্ট্যটা একমাত্র অ্যারোমেটিক যুগের একটা অনন্য প্রধান বৈশিষ্ট্য। ওই যে কোনো যুগ অ্যারোমেটিক হতে হলে তাকে এই বৈশিষ্ট্য অবশ্যই পালন করতে হবে। তাই এটা একটি তার গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এবং এই ক্যাপাসিটিতে থাকার কারণে অ্যারোমেটিক যুগের মধ্যে পাই ইলেকট্রন আছে, পাই বন্ধন আছে, সে অসম্পৃক্ততা তার মধ্যে আছে। অসম্পৃক্ত থাকা সত্ত্বেও অণুগুলো কিন্তু অনেক স্টেবল অণু, অণুগুলো অনেক স্টেবল অণু। তাহলে এটা হচ্ছে তার অনুরণনের যোগ্যতা, অনুরণনের কোয়ালিটি হলো এটা। এখন আমরা যদি এই অণুটার সার্বিক চরিত্র বিবেচনা করি, আসলে এই কাঠামো দিয়েও টলোয়েনের সার্বিক চরিত্রকে ব্যাখ্যা করা যাবে না। টলোয়েন যে প্রপার্টিসগুলো শো করে তার মধ্যে আমি তার এই কাঠামোর মাধ্যমে তার 50% ক্যারেক্টারকে অ্যানালাইসিস করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আর এগুলো হচ্ছে জাস্ট মধ্যবর্তী পর্যায়ে, এরকম কোনো অবস্থা আসলে আমরা সাধারণত পাই না। তবে আরেকটা অবস্থা, যেটা আমরা যে অবস্থাটা করলাম এই অবস্থাটি, সেখানে যদি আমরা পাই তাহলে এখানে যে 50% প্রপার্টিস ব্যাখ্যা করতে পারে, এখানে কিন্তু এই বাকি 50% চরিত্র ব্যাখ্যা করার জন্য এই কাঠামোটি প্রয়োজন। আসলে সকল চরিত্রকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে তখন দেখা যাবে আসলে আমরা এগুলোকে বলি এই সকল কাঠামোর আমরা সংকর করি। সংকর হচ্ছে গড়, গাণিতিকভাবে আমরা এটাকে গড় বলি। সংকর হচ্ছে অনেকগুলো চরিত্র সমন্বয়। সংকরণের মধ্যে আমরা এটা পড়ছি।
সুতরাং এখানে কিন্তু এই অনুরণন কাঠামোগুলোর মধ্যে সংকরণ ঘটার পরে আসলে অ্যাকচুয়ালি পারফেক্টলি যদি আমরা কোনোটাকে এখন প্রকাশ করতে চাই তাহলে তার প্রকাশ ভঙ্গিটা হবে এরকম। সমগ্র সময় সকল সময়ের মধ্যে বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রন তো 6টা ছিলই থাকবে, তারপরে এক্সট্রা কিছু ইলেকট্রন এখানে বেঞ্জিন বলের মধ্যে থাকে। কেন থাকে? কারণ ওই যে হাইড্রোজেন যে একটি ইলেকট্রন ফাটা দিছে, ইলেকট্রনগুলো বেঞ্জিন বলের ভিতরে অলওয়েজ থাকবে, অবস্থান করবে। অলওয়েজ এই জায়গার মধ্যে ইলেকট্রন ঘনত্ব কম থাকবে। এবং এখানে কার্বন থেকে এই কার্বন ইলেকট্রন আসছে, এই জন্য আমরা এটাকে বলতে প্লাস ইন্ডাক্টিভ এফেক্ট। এখানে যে ইলেকট্রনগুলো শিফট হয়েছে সেই ইলেকট্রন ছিল সিগমা ইলেকট্রন, সুতরাং সিগমা ইলেকট্রনের শিফটমেন্ট যেটা সেটাকে বলি আমরা ইন্ডাকটিভ এফেক্ট। হওয়ার পরে এখন আমরা যদি দেখি এখানে বলতেছি যে একটা ইলেকট্রন একবার ছিল 6 নম্বর পজিশনে, একবার ছিল 4 নম্বর পজিশনে, একবার ছিল 2 নম্বর পজিশনে, আসলে একই ইলেকট্রন। তাহলে একই ইলেকট্রন যেহেতু 3টে অবস্থানে ছিল, আমরা 3টাকে অ্যাভারেজ ভাগ করে দিলে তাহলে আমরা তখন বলি যে সেই কিছুটা ইলেকট্রন এখানে ছিল। আমাদের এখানে যেটুকু আমরা যেটা বলছিলাম যে আমাদের এই গ্রুপগুলোর মধ্যে এই 2 নম্বর কাঠামো, 3 নম্বর কাঠামো, 4 নম্বর কাঠামো, 5 নম্বর কাঠামো, এই সবগুলো কাঠামো থেকে পর্যন্ত যাই ঘটছে সামগ্রিক বিষয়টাকে যদি আমরা কোয়েনসাইড করি, একসাথে করি, যদি আমরা সংক্ষিপ্তকায় করি, তাহলে এখান থেকে আমরা পাবো যে আসলে যে নেগেটিভ চার্জ, এই যে একটা নেগেটিভ চার্জ 6 নম্বরে ছিল, একটা 2 নম্বরে ছিল, একটা 4 নম্বরে ছিল, আসলে এক একক পরিমাণ ইলেকট্রন 3টে অবস্থানে ছিল। তো আমরা এটা যদি অ্যাভারেজ করে ফেলি তাহলে আমাদের দেখা যায় আমরা তখন বলবো যে এখানে তার ডেল মাইনাস কিছু ইলেকট্রন অর্থ 2 নম্বর পজিশন বা অর্থ পজিশন ছিল, কিছু ইলেকট্রন 4 নম্বর বা প্যারা পজিশন ছিল, কিছু ইলেকট্রন আবার এই অর্থ পজিশন ছিল। আসলে সার্বিকভাবে যখন কোনো সক্রিয়কারী মূলক বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত থাকে, সেই সক্রিয়কারী মূলকের প্রভাবে বেঞ্জিন বলয়ের ভিতরে যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। প্রথম সিদ্ধান্ত যে সেখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার পরে যেটুকু ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলা কোনো একটা সুনির্দিষ্ট একটি জায়গাতে পুঞ্জীবিত না থাকে, সেটা 3টে অবস্থান, তার অর্থ পজিশন, প্যারা পজিশন, আবার অর্থ পজিশন। তার মানে হচ্ছে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর পজিশনে সেগুলা চার্জগুলা বিভক্ত হয়ে থাকবে। তো এই অবস্থায় যখন অণুটা থাকবে, অর্থাৎ হোল টাইম অণুটার অবস্থান স্বরূপ থাকবে এইভাবে, এরকম স্বরূপটা থাকবে। এই অবস্থায় যদি আমরা অণুটাকে বিক্রিয়া করতে চাই, এই অণুটা যদি প্রতিস্থাপন বিক্রিয়া করে, তাহলে আমরা কি ধরনের প্রতিস্থাপন করবো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া স্টার্ট হওয়ার সময় ফার্স্ট স্টেপে রিঅ্যাকশনগুলো করার পরে সেখান থেকে একটা ইলেকট্রোফাইল সৃষ্টি হবে। তো সেই ইলেকট্রোফাইলটা যখন হবে, আমরা এই ইলেকট্রোফাইলকে যদি আমরা ই বলি, ইলেকট্রোফাইল যেটাকে আমরা ই প্লাস বললাম, ইলেকট্রোফাইল তৈরি হলো। এবং এই ইলেকট্রোফাইলটা যখন এই বেঞ্জিন বলকে আক্রমণ করবে, তাহলে তার একটা ইলেকট্রোফাইল চাইতেছে কি, ওর ইলেকট্রন শর্ট আছে, ইলেকট্রন তার চাহিদা আছে, সুতরাং সেই ইলেকট্রন যেখানে পাবে তার কাছে যাবে। সুতরাং এই অণুটার মধ্যে 3টে জায়গায় পজিশন হচ্ছে ইলেকট্রন এনগেজড পজিশন। সুতরাং সেই ইলেকট্রন পাওয়ার জন্য হয় এখানে যাবে, অথবা সে এখানে যাবে, অথবা সে এখানে যাবে। এই 3টা পজিশনের মধ্যে তার সুবিধাজনক জায়গাতে যাবে। আমরা কখনো কখনো দেখতে পাই এট এ টাইম 2টা পজিশন হতে পারে, এট এ টাইম 3টা হতে পারে। আর যদি কখনো এই জায়গাতে বাল্কের গ্রুপ থাকে, এই পজিশনগুলোতে কম ইলেকট্রোফাইল সংযুক্ত হয়, এই পজিশনগুলোতে ইলেকট্রোফাইল বেশি যুক্ত হয়। সুতরাং আমরা এই জাতীয় ঘটনা দেখতে পাই। তাহলে আমাদের মূল বিষয়টা হলো এটাই যে সক্রিয়কারী মূলক কারা, আমরা কেন তাকে সক্রিয়কারী মূলক বলি, সক্রিয়কারী মূলকের প্রভাব কি বেঞ্জিন বলের মধ্যে। বেঞ্জিন বলের মধ্যে সক্রিয়কারী মূলকের প্রভাব হচ্ছে যে সক্রিয়কারী মূলকের সান্নিধ্যে, সক্রিয়কারী মূলকের অ্যাটাচমেন্টের কারণে বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বাড়বে এবং বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রন রিঅ্যাকশন করা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করাটা সহজতর হয়ে যাবে। তারপরে আমাদের প্রাপ্তি হচ্ছে যে এরকম অণুগুলোর ক্ষেত্রে যখন প্রতিস্থাপনটা ঘটবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটলে তখন কিন্তু যে কোনো পজিশনে প্রতিস্থাপন ঘটবে না। যে গ্রুপটা আছে, যে সক্রিয়কারী মূলকটা যেখানে থাকবে তার সাপেক্ষে অর্থ পজিশন, প্যারা পজিশন, তার সাপেক্ষে 2টা অর্থ পজিশন থাকবে এবং একটা প্যারা পজিশন থাকবে। অথবা অ্যাটাচ গ্রুপটাকে যদি আমরা 1 নম্বর পজিশন ধরি, তাহলে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এই 3টা পজিশনের মধ্যে পরবর্তী ইলেকট্রোফাইলটা, পরবর্তী প্রতিস্থাপক যেটা, সেটা সেই জায়গাগুলোর মধ্যে অবস্থান করে নতুন যোগ সৃষ্টি করবে। তো এটার আলোকে আমি এই ঘটনাটির আলোকে একটা এক্সাম্পল দিতে চাই। সেই এক্সাম্পলটা দিয়ে আজকে আমার ক্লাস শেষ হবে। সেটা হচ্ছে, আমরা যেহেতু সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মূলক এই কথাটা মূলত বলে থাকি বেঞ্জিনের সাপেক্ষে, বেঞ্জিনকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, তার সাপেক্ষে আমরা এই শব্দটা, এই কথাটা আমরা বলে থাকি। তাহলে আমরা প্রথম বেঞ্জিনের জন্য একটা বিক্রিয়াকে বিবেচনা করব, সেম রিঅ্যাকট্যান্টকে নিয়ে আমি টলুয়েনের জন্য বিক্রিয়া বিবেচনা করব। সেখান থেকে আমাদের এই বিক্রিয়াটির
যে এভিডেন্স যেটা বা বাস্তবিক প্রয়োগ যেটা আমরা সেটা দেখব। আমরা প্রথম আসি স্ট্যান্ডার্ড, আমরা যাকে ধরে রিয়াকশন করে, যেমন ধরবেন জি বেনজিনকে আমরা নাইট্রেশন করতে চাই। নাইট্রেশন বিক্রিয়ায় সেখানে থাকবে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা একটু বিস্তারিত ভেঙে দেখাই, এবং তার জন্য লাগবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, লাগবে তার প্রভাব গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং একই সাথে তাপ লাগবে। তাপের পরিমাণ হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেটা ঘটে, আমার এই জায়গা থেকে ইলেকট্রোফাইল বা নাইট্রোমূলক রিপ্লেসমেন্ট, যেহেতু প্রতিস্থাপন, তাহলে নাইট্রোমূলক জায়গাতে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেনটা নাইট্রোমূলকের জায়গাটা দখল করবে, নাইট্রেশন ঘটবে, নাইট্রোবেনজিন প্লাস পানি। যৌগের নাম নাইট্রোবেনজিন, এটা ছিল বেনজিন। বেনজিনকে নাইট্রেশন করবে, এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটি সংগঠিত করার জন্য আমার এখানে আমার রিঅ্যাক্টর হচ্ছে নাইট্রেশনের জন্য লাগবে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। তার মধ্যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে ক্যাটালিস্ট, আর রিঅ্যাক্টর অ্যাটাকিং এজেন্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখান থেকে আমরা নাইট্রোমূলক পাবো। এই বিক্রিয়াটি সংগঠিত করার জন্য বেনজিনের সাথে এই বিক্রিয়কের মিশ্রণকে হিট দিতে হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন করার পরে আমরা শুধু উৎপাদ নাইট্রোবেনজিন পেলাম। এটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমি সেম রিঅ্যাক্টেন্ট আমি আবার নাইট্রেশন করতে যাব টলোইনকে। প্লাস সমানতা করার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে, এখানে তাপমাত্রা লাগবে 30 ডিগ্রি সেলসিয়াস। এইটাও 2 অনু, এটা আমার সমতা বিধান। এখানে জাস্ট বিক্রিয়াটা সমতা করার জন্য আমি সংখ্যাগুলো লিখছি। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টলোইন। এখানে ছিল বেনজিন, এখানেও নাইট্রেশন করেছে, এখানেও নাইট্রেশন করেছে, এখানেও নাইট্রোনিয়াম আয়ন ছিল ইলেকট্রোফাইল, এখানেও নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল। এখন দেখা গেল যে বেনজিনকে নাইট্রেশন করার জন্য টেম্পারেচার প্রয়োজন ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু টলোইনকে নাইট্রেশন করার জন্য টেম্পারেচার হচ্ছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি, এখানে টেম্পারেচার কম লাগছে। তার মানে হচ্ছে বেনজিনের রিঅ্যাক্টিভিটি, এখানে পার্থক্য কি, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ওখানেও ছিল রিঅ্যাক্টেন্ট হিসেবে, এখানেও তারা আছে। তাহলে আমার এই দুই জায়গার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য তো হচ্ছে বেনজিন এবং টলোইনের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে বেনজিন এবং টলোইনের মধ্যে পার্থক্য কি, পার্থক্য যে একটাই, এখানে বেনজিনের মধ্যে সবগুলা কার্বনের সাথে যুক্ত ছিল হাইড্রোজেন, এখানে দেখা গেল শুধু একটি মাত্র জায়গাতে হাইড্রোজেনের পরিবর্তে CH3 গ্রুপ আছে। তাহলে অ্যাটাচ গ্রুপটাই ভিন্নতা এই দুইটা যৌগের মধ্যে। তো অ্যাটাচ গ্রুপটা তার মানে যে CH3 গ্রুপ হচ্ছে এখানে এই পরিবর্তনটি সংঘটিত করার জন্য দায়ী, এই টেম্পারেচার ভিন্নতা জন্য দায়ী হচ্ছে CH2 গ্রুপ। তাহলে CH2 গ্রুপের কারণে দেখা গেল যে থাকার কারণে বিক্রিয়াটি সহজে ঘটছে। কম তাপমাত্রা মানে বিক্রিয়া সহজে ঘটবে। বিক্রিয়া সহজে ঘটার মানে হচ্ছে আমার এই অণুটি সক্রিয়। কেন সক্রিয় হলো, সক্রিয়তার জন্য যাচ্ছে CH2 গ্রুপ। CH2 গ্রুপ কি করছে, তাকে ইলেকট্রন সরবরাহ করছে। ইলেকট্রন সরবরাহ করার কারণে তার ডিলোক্লাস ইলেকট্রন পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখানে ইলেকট্রন ডেনসিটি বাড়লে সেখানে বিক্রিয়াটা সহজতর হয়, এই জন্য টেম্পারেচার কম লাগছে। তাহলে আমরা এই জন্য বলছি CH3 গ্রুপ হচ্ছে একটি সক্রিয়কারী মৌল।
তাহলে আমাদের এটা একটা পয়েন্ট ছিল সক্রিয়কারী মূলক বলার কারণ। আরেকটা আমরা কথা বলি যে সক্রিয়কারী মূলকগুলোকে আমরা জেনারেলি অর্থ প্যারা নির্দেশক মূলক বলে থাকি। তাদেরকে আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, তারা হচ্ছে অর্থ প্যারা ডিটেকটিভ গ্রুপ, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। কারণ এই গ্রুপটার উপস্থিতিই কিন্তু এই আমার নাইট্রো গ্রুপকে সে নির্দেশ করছে তোমাকে আসতে হবে হয় অর্থতে নতুবা প্যারাতে নতুবা অর্থতে। তাহলে এই যে ডিটেকশনটা, এই যে অর্ডারটা, এই সিগন্যালটা দেওয়ার জন্য দায়কে এই গ্রুপটা। যেহেতু এই গ্রুপটাই এই সিগন্যালটা আরেকজনের আগমনকে এনশিওর করে, নির্ধারণ করে, এই জন্য আমরা এটাকে বলছি অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। এবং এখানে আমরা দেখতেছি যে আমার প্রোডাক্টের মধ্যে যে যখন অর্থ নাইট্রো টলারেন্স যদি হয়েছে, CH3 গ্রুপের অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ আছে, আবার CH3 গ্রুপের প্যারা পজিশনের নাইট্রো গ্রুপ আছে। সুতরাং এই হলো আমাদের প্রথম যে অংশটি, আমরা সক্রিয়কারী মূলকের কারণে বেঞ্জিন বলের মধ্যে কি প্রভাব ঘটে তার ক্ষেত্রে যে ঘটনাটি, দুটি ঘটনার কথা বলছি। একটা হলো ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, বেঞ্জিন বলের সক্রিয়তা বাড়াবে, আর একটা হচ্ছে সক্রিয়কারী মূলক থাকলে সেখানে বেঞ্জিনের মধ্যে প্রতিস্থাপন অর্থাভাব প্যারা অবস্থানে ঘটবে। তাহলে এই বিষয়টি বোঝার জন্য আমি আশা করি আমাদের এখানে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা ওদের একটু মনোযোগ বুঝতে পারবে। তারপরে তোমরা আর না হলে একটু চেষ্টা করো, এটা কিন্তু মনোযোগ সঙ্গে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং বোঝার বিষয় আছে বিষয়। এখানে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমরা অনুরণন প্রক্রিয়াটি ইম্পর্টেন্ট, সেখানে যাতে করে কোনো ভুল না হয়। অনুরণনের মাঝখানে যে 3টা ধাপ আছে সেখানে মনে রাখতে হবে যে আমার কার্বনের মধ্যে প্লাস যতক্ষণ থাকবে ভিতরে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক জায়গাতে এক জায়গাতে একবার 2 নম্বরে, একবার 4 নম্বরে, একবার 6 নম্বরে একটা নেগেটিভ চার্জ থাকবে। এবং এই প্রক্রিয়াটি যখন দেবে এখন আমাদেরকে তখন খেয়াল করতে হবে যে ওই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা 3 জোড়া কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, এবং যে জায়গাতে ইলেকট্রন ক্লাসে জমা হয় সেই জায়গাতে 2টা ইলেকট্রন জমবে, 2টি ইলেকট্রন জমলে একটা নেগেটিভ চার্জ থাকবে। সুতরাং এই কথাগুলো ভালোভাবে মনে রাখতে হবে, যেহেতু এগুলো বিক্রিয়া কৌশলের বিষয়। সেখানে একটা ইলেকট্রনের নেগেটিভ চার্জ যদি ফোটা কম হয়, একটা নেগেটিভ চার্জ কম হলে সেখানে নাম্বার পরিপূর্ণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং এটাকে মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। আমি আজকের ক্লাসে এ পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে নিষ্ক্রিয়কারী মূলকের জন্য যে ঘটনাটি ঘটে, যে মেকানিজমটা হয়, যে কৌশলটা, সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাদের সকলকে।